আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ পুলিশ ক্যাপশন নিশ্চয়ই খেয়াল করেছেন। যে ভারতের রয়ের একজন এজেন্ট তিনি আসলে বাংলাদেশ পুলিশে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কর্মরত আছেন। আর এই কর্মরত থাকা অবস্থায় তিনি বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, ইভেন কি আপনার যে সরকারের যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নানান ধরনের ইনফরমেশন তিনি ভারতের কাছে আসলে পাচার করেছেন। এমন অভিযোগে একজন পুলিশ কর্মকর্তাকে আমাদের র্যাব এবং বিজিআইএফ যে ডিপার্টমেন্ট আছে তারা গ্রেপ্তার করেছে। আর এই পুলিশ সদস্যের নাম কাকতালীয়ভাবে আমাদের হিন্দু ভাইদের নাম মানে সংখ্যা যারা আছেন তাদের মধ্যে একজন, তার নাম হচ্ছে দেবপ্রসাদ সাহা। এখন এই ভাইয়ের নাম হিন্দু হওয়ায় যে পুলিশ এই অপকর্ম করেছেন, তো এখানে ২ টা জিনিস খুবই প্রতীয়মান হয়ে উঠছে সামনে। আপনি দেখেন আমাদের বাংলাদেশ পুলিশের যথেষ্ট পজিটিভ ফিডব্যাক আছে, অর্জন আছে। আমরা এমনিতে পুলিশের যত সমালোচনা করি, কিন্তু কোনো ঝামেলা হইলে আমরা কিন্তু পুলিশের কাছেই যাই। আর আমাদের দেশের ভিতরে যারা পুলিশ আছে, পুলিশের এই যে বিশাল পরিবার, আমাদেরই পরিবারের কারো না কারো আত্মীয়স্বজন, সন্তান, ভাই-বোন বা রিলেটিভ। তো আমাদেরই এই আত্মীয়স্বজনরা নানান সময় ঘোষ, দুর্নীতি এবং কি আপনার নানান ধরনের কার্যকলাপে জড়িত থাকার কারণে সাধারণ মানুষের কাছে এই যে শ্রেণীটা আছে, পুলিশ ডিপার্টমেন্টটা আছে, নানান সময় প্রশ্নের সম্মুখীন হয়েছে। তারপরেও এগুলো আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। সরকারের থেকে খাইয়া আসলে বাড়িঘর, জায়গা জমি যেটাই করে এটা বাংলাদেশের ভিতরেই করে, বা আমরাই আসলে ভালো থাকি, আমাদের বোনরাই ভালো থাকে, বা আমরা সন্তানরা ভালো থাকি। কোথাও না কোথাও অনৈতিক, বাট তারপরে বাংলাদেশের সম্পদ দেশের ভিতরে থাকে। আপনার একটি জিনিস জানার কথা যে ইনফরমেশন ইজ পাওয়ার। এই মুহূর্তে সারা বিশ্বে প্রযুক্তির যুগে এসে যার কাছে একটা ইনফরমেশন থাকে, সে আসলে অন্যান্য মানুষের তুলনায় সে একটু বেশি শক্তিশালী হয়ে যায় যদি তিনি ওই ইনফরমেশনকে সঠিক কাজে লাগাতে পারেন। আর এই কারণে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো আছে বা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কাছে ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর আমরা যত হলিউডের বলিউডের ছবি দেখছি, তো সেখান থেকে অনেক কিছু আমাদের শিখার আছে যে বাংলাদেশের ভেতরকার যে বিষয়গুলো আছে সেগুলো আসলে অন্যান্য দেশ, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, তারা কৌশলে আমাদের থেকে আমাদের আভ্যন্তরীণ যেই কি বলে যে তথ্যগুলো আছে নিরাপত্তা বাহিনী সম্পর্কিত, বা আমাদের কাছে কি পরিমাণ রিজার্ভ ফোর্স আছে, অথবা কি পরিমাণ মানে কি আছে গোপনে, হ্যাঁ, সরকারের অস্ত্র টস্ত্র সহ নানান বিষয়। তো এই বিষয়গুলোকে আমাদের এই দেবপ্রসাদ সাহা তিনি ভারতের কাছে বিভিন্ন সময়ে পাচার করেছেন। শুধু যে মানে মুখের তথ্য পাচার করেছেন বিষয়টা তা না, তিনি ২ টা পেন ড্রাইভের মাধ্যমে তিনি ভারতে এই তথ্য পাচার করেছেন। তো কে এই দেবপ্রসাদ সাহা? এখন দেবপ্রসাদ সাহার যতটুকু পরিচয় আপনার দৈনিক যুগান্তরের ১৭ই ডিসেম্বরের একটা আ কি বলা হয় যে একটা খবরে উঠে এসেছে যে এই দেবপ্রসাদ সাহা হচ্ছেন আপনার খুলনার তেরখাদা উপজেলা শহরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে। তিনি আপনার আ ১ নম্বর আর্মড ব্যাটালিয়নসে কনস্টেবল হিসেবে আছেন ঢাকা উত্তর ১ নম্বরে। সেই সুবাদে তিনি ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ছিলেন। তার বিপি নাম্বার হচ্ছে ৭৫৯৮০৫১১৯৮ ও কনস্টেবল নাম্বার হচ্ছে ৭০৩। তো এই যে দেবপ্রসাদ সাহা আছেন, তিনি যখন বেনাপোলে আপনার কর্মরত অবস্থা ছিলেন, ভারতের অনেক নাগরিকের সাথে আপনার তার খুব সখ্যতা গড়ে ওঠে। তো যেই কারণে তিনি যখন তখন নো ম্যানস ল্যান্ড, আপনারা এটা সম্পর্কে অনেকে নিশ্চয়ই জানেন যে সীমানার কিছু একটা অংশ থাকে যেখানে মানুষ আসলে নরমালি যাতায়াত করে না। আর আমরা দেখছি বিভিন্ন সময় বিএসএফ এর ভাইয়েরা আপনার দেখা গেছে নতুন জামাই আপনার একটু হয়তো হাঁটতে গেছে, তারে গুলি করে মারা ফেলাইছে। বর্ডারের ওই পার এমনিতে কেউ গেলে বা সীমানা অতিক্রম করলে বিএসএফ এর ছোড়া গুলিতে এরকম অনেক মানুষ নিহত হয়ে গেছে। কিন্তু আপনার সৌভাগ্যবশত এই দেবপ্রসাদ সাহা বেশ কয়েকবার এই সীমানা অতিক্রম করলেও তিনি আসলে কখনো গুলিবিদ্ধ হননি। কারণ হচ্ছে তিনি ভারতের কাছে বাংলাদেশের তথ্যগুলো দীর্ঘদিন যাবৎ পাচার করে আসছিলেন। তো তিনি আসলে কিভাবে ধরা পড়লেন? ইমিগ্রেশনের দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর অফিস সহকারী আবু হানজালা রানা ও সৈনিক শাহনেওয়াজ শাহিনের সঙ্গে তার একটা পরিচয় সুসম্পর্ক গড়ে ওঠে। তারা কিন্তু বাংলাদেশেরই কর্মকর্তা, এই দুজনের নাম যাদের নাম বললাম। এই দুজন বেনাপোলে মাঝে মধ্যে এসে ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দুইজনের কাছে বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। ২০১৮ সালের শেষ দিকে দেবপ্রসাদ সাহা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি পেনড্রাইভ নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারতে পাচার করে। ১৫ দিন পর আবু হানজালা রানার কাছ থেকে এনে আবার একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত পেনড্রাইভ ভারতের এস চক্রবর্তী ও পিন্টুর কাছে হস্তান্তর করেন আমাদের এই দেবপ্রসাদ সাহা।
গত 25শে অক্টোবর ঢাকার কমলাপুরে একটি হোটেল থেকে ডিজিএফআই ও র্যাবের হাতে সৈনিক শাহনওয়াজ শাহীন আটক হন। তো তাকে যখন আপনার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন এই সময়ও তার কাছ থেকে একটা, যখন তাকে আপনার আটক করা হয় শাহনওয়াজকে, তখনও তার কাছে একটা গুরুত্বপূর্ণ পেনড্রাইভ ছিল, যেখানে তিনি ভারতের কাছে পাচার করার জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট তথ্য ওই পেনড্রাইভে আপনার সঞ্চিত ছিল। পরে বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্স তদন্ত কমিটির মাধ্যমে আপনার অনুসন্ধানের জন্য একটা তদন্ত কমিটি করা হয়। তদন্তে তাদের মোবাইল ফোনের কল লিস্ট, এই যে শাহনেওয়াজ আছেন, আবু হানজাল রানা, তাদের ফোনের কল লিস্ট ও ভারতের পুলিশ সুপার আবদুল্লাহ আরেফের সঙ্গে কথোপকথনের যেই কথাবার্তা হয়েছিল সেটার ভিডিও সিডির মাধ্যমে ভারতে বাংলাদেশে তথ্য পাচারের বিষয়টি উঠে আসে। এখন প্রযুক্তির যুগ, তাদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মধ্যে বা কল লিস্টের মধ্যে থেকে আপনার দেখা গেছে যে তারা বিভিন্ন সময় ভারতের অনেক গোয়েন্দা বাহিনীর সংস্থা লুকের সাথে, প্লাস হচ্ছে ভারতের একজন পুলিশ সুপারের নাম এখানে যেটা এসছে, যে পুলিশ সুপার আবদুল্লাহ আরেফ, তার সাথে তারা নিয়মিত যোগাযোগ করতো এবং কি বাংলাদেশের নানান তথ্য তারা পাচার করে আসছিল। বেনাপুল থানার ওসি মামুন খান জানান, সেনা সদস্য শাহনেওয়াজ ও অফিস সহকারী আবু হানজালার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ভারতে পাচারের বিষয়টিও দেবপ্রসাদ স্বীকার করেছে মর্মে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রতীয়মান করা হয়। সেই কারণে আর্ম ব্যাটালিয়নের সদস্য দেবপ্রসাদ সাহাকে আটকের পর মামলা দিয়ে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আর তাকে যিনি আপনার এই রিমান্ড দিয়েছেন সেটা হচ্ছে যে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারপতি সাইফুদ্দিন হোসেন। আর 19 ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে আপাতত জেল হাজতে প্রবেশ করানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আসলে বাংলাদেশে এই যে ব্যক্তি দেবপ্রসাদ সাহা, ওনার সাথে কিন্তু আরও দুইজন জড়িত আছে। অনেকে হয়তো বিষয়টাকে মানে অন্যভাবে নিয়ে যাবেন। তো আমি চাচ্ছি যে আসলে এখানে বিষয়টা অন্যভাবে নেওয়ার আগে একটু তো সন্দেহ আছেই। কেন এই সন্দেহটা আসে? যে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন, কারণে অকারণে তারা বাংলাদেশ ত্যাগ করেন। আর বাংলাদেশের ভেতরকার নানান ধরনের আভ্যন্তরীণ বিষয়েও আপনারা জানেন যে আমাদের ভারতীয় যেই প্রতিবেশী রাষ্ট্রের মানুষরা আছে তারা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা অবস্থানে আছে। আমি ওইদিন কথা বলছিলাম আপনাদেরকে ডিপিএস এসটিএইচ একটা স্কুলের ব্যাপারে। আমি আরেকটু ইনফরমেশন পেয়েছি, ওই স্কুলটা কিন্তু ভারতের একজন নাগরিক, হার্ষা আগরওয়াল, যিনি তিনি ভারতের নাগরিক, তিনি বাংলাদেশে বসে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান চালান, নিজস্ব ক্যাম্পাস বিশাল টাকা পয়সা খরচ করে তিনি কিনেছেন। এখন প্রশ্ন হলো, এই যে দেবপ্রসাদ সাহারা, তারা আসলে বাংলাদেশ রাষ্ট্রের বেতনভুক্ত প্রশাসনের কর্মচারী হয়ে কিভাবে এই কাজ করে? তো এইটার ঘটনাটাও কিন্তু এইখানে শুরু না। বেশ কয়েক বছর আগে একটা টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটা তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন জায়গায় আপনার ভারতের অনেক নাগরিক নামে বেনামে তারা আসলে প্রশাসনের সাথে মিশে গেছে, চাকরি করছে, তাদের বাংলাদেশের আইডি কার্ড আছে, জন্মস্থান, ঠিকানা এগুলো একদম আপনার দেখা যায় যে তারা অরিজিনালি বাংলাদেশের নাগরিক, কিন্তু দেখা গেছে যে তারা আসলে বাংলাদেশের না। আর এই বিষয়টা নিয়ে ওই তদন্ত প্রতিবেদনের পরে আসলে সরকারের পক্ষ থেকে ওইরকম কোনো ইফেক্টিভ আপনার কোনো কার্যকরী ভূমিকা, আমি জানি না গোপনে হয়েছে কিনা, বাট পাবলিকলি আমরা কিন্তু এরকম কোনো রিয়াকশন পাইনি। এখন এই বিষয়টাই দেবপ্রসাদ সাহার ব্যাপারে আমার মনে হয় সরকারের তো অবশ্যই কঠোর একটা অবস্থানে যাবে, তার পাশাপাশি এতটুকু নিশ্চিত করা উচিত যে তিনি আসলে কোনো রয়ের বা ভারতীয় কোনো গোয়েন্দা সংস্থার বা ভারতীয় সরকারের কোনো এজেন্ট কিনা, যিনি আপনার বেনামে বাংলাদেশে ঢুকছেন, তার যে ঠিকানা অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে যে তিনি আপনার খুলনার তেরখাদা এলাকার মানুষ, তার বাবার নাম সুরেন্দ্রনাথ সাহা, এগুলো একটু ভালো করে পর্যবেক্ষণ করা উচিত। নয়তো অনেকে আছেন আমাদের বাংলাদেশে, একটা শ্রেণীর রাজনীতিবিদ আছেন যারা আসলে ধর্মভিত্তিক রাজনীতিটারে উস্কে দেওয়ার চেষ্টা করেন, 2-4% এরকম মানুষ আছেন, তারা এই দেবপ্রসাদ সাহাকে নিয়ে কিন্তু নতুন করে বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে আরেকটা ঝামেলা লাগার কিন্তু সম্ভাবনা রয়ে গেছে। তো আমি মনে করি যেহেতু এটা রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ, দেশের জনগণের এখানে নিরাপত্তার স্বার্থ, নিরাপত্তার হুমকির বিষয়, সেই কারণে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে এটার ব্যাপারে কঠোর সাজা যতটুকু দেওয়া যায়, মানে ফাঁসি টাসি তো দিবে, বাট এটার কঠিনভাবে। নয়তো এরকম অনেক দালাল আছে যারা এই মুহূর্তে আপনার বাংলাদেশে বসে ভারত এবং পাকিস্তানের তাবেদারি করছেন গোপনে গোপনে। তারা দেশটাকে কেউ চাচ্ছেন ভারত বানাইতে, কেউ চাচ্ছেন পাকিস্তান বানাইতে। তো এই দুইটা শ্রেণীকে হুঁশিয়ারি করার জন্য সরকারের উচিত যে এই দেবপ্রসাদ সাহা, আবু হানজালা রনি সহ আরও যেই মানে সিন্ডিকেটটা আছে তাদের ব্যাপারে সাবধান হওয়া, কঠিন শাস্তি করা। আর পাশাপাশি যারা আপনার এই যে বর্ডারগুলোতে কর্মরত অবস্থায় আছে তাদের ব্যাপারে সরকারের প্রযুক্তিগত নজরদারির বিষয়টা শতভাগ নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড আর না হয়। তো যাবার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন,
আর এই মানুষগুলোর ব্যাপারে সরকার আসলে কী ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়টা সুন্দর গঠনমূলকভাবে আপনি কমেন্টে লিখতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।